এমন একটি ঝগড়া মনে হচ্ছে একটি রিয়েলিটি টিভি শো চলছে। এখানে অভিযোগ আছে যে ডোনাল্ড ট্রাম্প একজন রাশিয়ান এজেন্ট হিসাবে কাজ করছেন, কোড নেম ক্রাসনভ। 40 বছর আগে ট্রাম্পকে চিহ্নিত করা হয়েছিল এবং রাশিয়ান কাল্টিভেট হিসাবে আইডেন্টিফাই করা হয়েছিল। এছাড়াও তিনি ফিলিস্তিনের গাজাকে কেনার কথা বলেছিলেন। তারা তাদের কাছ থেকে হাফতা মানে কাটমানি চাচ্ছিল, প্রায় তাদের সম্পদের অর্ধেক, তবেই তারা নাকি প্রোটেকশন দিবে। অন্য দেশগুলিকে হুমকি দেওয়া, তাদের ব্ল্যাকমেইল করা, তাদের সম্পদ চুরি করার কথা বলা হতো। হ্যালো বন্ধুরা, 28শে ফেব্রুয়ারি 2025 হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মিটিংয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক মিডিয়ার প্রতিনিধিও সেখানে ছিলেন। সবকিছু সরাসরি ক্যামেরার মাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। হোয়াইট হাউসের শেফরা সবার জন্য খাবার তৈরি করছিলেন। এদিকে এই বৈঠকটি হচ্ছিল, তার মধ্যেই এমন কিছু ঘটে যায় যা মডার্ন ডিপ্লোম্যাটিক ইতিহাসে কোনোদিন দেখা যায়নি। এই বৈঠকটি একটি ঝগড়াতে পরিণত হয়ে যায়, এমন একটি ঝগড়া যা রিয়েলিটি টিভি শোতে দেখা যায়। এই বৈঠকটি এখন ইতিহাসের পাতায় লেখা হবে, কারণ এখন বৈশ্বিক ভূ রাজনীতি এবং আমাদের বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে ধনী অলিগার্ক এলন মাস্ক বলছেন যে আমেরিকার জাতিসংঘ এবং ন্যাটো থেকে সরে আসা উচিত। ইতিমধ্যেই আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছে এবং ট্রাম্পের অধীনে আমেরিকা তার দশকব্যাপী শত্রু রাশিয়ার কাছাকাছি আসছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে কিছু লোক ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্টলি বলছে যে ট্রাম্প পুতিনের আন্ডার কভার এজেন্ট। এর ফলে বিশ্বে কি প্রভাব পড়বে, আসুন এই ইস্যুটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। প্রথমে এই সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ডটি দেখে নিই। 24শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। এটি ছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের শুরু। যুদ্ধ শব্দটি শুনলে কিছু লোক মনে করে যে এর মানে দুটি পক্ষ কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করছে, কিন্তু এটি এরকম ছিল না। এটি ছিল ওয়ান সাইডেড আক্রমণ। ইউক্রেন শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধে গিয়েছিল, কিন্তু রাশিয়া যুদ্ধে গিয়েছিল আরও ভূমি এবং সম্পদ দখল করার জন্য। এই আসল কারণটি লুকানোর জন্য পুতিন অনেক অজুহাত ব্যবহার করেছিলেন। কখনো তিনি বলেছিলেন যে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার জন্য হুমকি, আবার কখনো তিনি দাবি করেছিলেন যে ইউক্রেনে নিও নাজিস দেখা যাচ্ছে এবং রাশিয়া তাদের নির্মূল করার জন্য লড়াই করছে, কিন্তু সব মিথ্যা, শুধুমাত্র রাশিয়ান প্রোপাগান্ডা। আসল কারণ ছিল উপনিবেশবাদ। এই আক্রমণের শুরুতে রাশিয়ান বাহিনী দ্রুত অগ্রসর হয়। তারা ইউক্রেনের উত্তর এবং পূর্ব অংশ দখল করে নেয়। প্রতিক্রিয়ায় আমেরিকা, ইউরোপীয় দেশ এবং তাদের অনেক মিত্র ইউক্রেনকে সমর্থন করার জন্য একত্রিত হয়। রাশিয়ার বিরুদ্ধে গ্লোবাল লেভেলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এই দেশগুলি ইউক্রেনে অস্ত্র পাঠানো শুরু করে। ইউক্রেনীয় বাহিনী সাহসিকতার সাথে লড়াই করে এবং এই পশ্চিমা মিত্রদের সাহায্যে 2022 সালের সেপ্টেম্বর নাগাদ ইউক্রেন রাশিয়াকে পিছনে ঠেলে দেওয়ার ক্ষেত্রে বেশ সফল হয়। কিন্তু এরপর যুদ্ধটি একটি অচল অবস্থায় প্রবেশ করে। মানচিত্রটি দেখুন, এটি 2022 সালের সেপ্টেম্বরে ইউক্রেন এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা দেখাচ্ছে। আজ এই এলাকাগুলির নিয়ন্ত্রণ মূলত একই রয়েছে। গত 3 বছর ধরে যুদ্ধ চলছে, উভয় পক্ষেই প্রচুর মানুষ মারা গেছে, কিন্তু ইউক্রেন তার সম্পূর্ণ ভূমি ফিরে পেতে সক্ষম হচ্ছে না। তবে রাশিয়াও বাকি ইউক্রেনীয় অঞ্চল দখল করতে পারছে না। গত 3 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কৌশল ছিল যে তারা এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না, তারা তাদের সৈন্য পাঠাবে না, বরং ইউক্রেনকে নিজেকে রক্ষা করতে সাহায্য করার জন্য তারা ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ প্রদান করবে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছিল। এটি ইউক্রেন এবং পশ্চিমা মিত্রদের অবস্থান ছিল যে তারা এই যুদ্ধ থেকে পিছপা হবে না যতক্ষণ না ইউক্রেন তার সমস্ত অঞ্চল ফিরে পায়, মানে যুদ্ধের আগে যেমন ছিল। এবং তারপর 2024 সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন। তিনি নির্বাচনী প্রচারের সময় কথা দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই একদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। Since I pledged to swiftly end the war in Ukraine, so when I say end it, you can get that. I will have that settlement done within 24 hours. এখন তিনি যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করতে চান। এটি নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন বলছে যে তাদের কোনো শখ নেই এই যুদ্ধ করার, তবে তারা নিশ্চয়তা চায় যে যদি তারা এখনই লড়াই বন্ধ করে তবে যুদ্ধবিরতির পর রাশিয়া তাদের দেশের উপর আর আক্রমণ করবে না।
এই জন্য তারা আমেরিকার কাছ থেকে নিশ্চয়তা এবং সুরক্ষা চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটি ইগনোর করতে চান। অন্যদিকে ট্রাম্প ইউক্রেনকে বলছেন যে যেহেতু আমেরিকা তাদের অনেক অর্থ এবং অস্ত্র দিয়েছে, ইউক্রেনের উচিত তাদের ন্যাচারাল রিসোর্সেস থেকে আসা আয়ের 50% আমেরিকাকে দিতে। হ্যাঁ, আমি মজা করছি না, সত্যি এটি ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেয় ইউক্রেনকে। তেল, গ্যাস, সমস্ত চুক্তি, বন্দর, অবকাঠামো, ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের প্রতিটি অংশ ট্রাম্প চান এর অর্ধেক আমেরিকাকে হস্তান্তর করা হোক। And I understand that's a big deal, very big deal. এটি তো ওই ধরনের চুক্তি হয়ে গেল যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল আমাদের দেশের সাথে। দ্য টেলিগ্রাফ পত্রিকা এই চুক্তিটিকে ইউক্রেনের অর্থনৈতিক উপনিবেশবাদ বলে বর্ণনা করেছে। দ্য ইকোনমিস্ট পত্রিকা এমনকি বলছে যে ট্রাম্প মাফিয়ার মতো সুরক্ষার জন্য অর্থ চাইছেন। তারা ইউক্রেনকে বলছে যে যদি তারা আমেরিকার কাছে সুরক্ষা চায় তবে তাদের সম্পদের অর্ধেক দিতে হবে। এটি পরিষ্কার, কোনো বুদ্ধিমান রাজনীতিবিদ তার দেশের সম্পদের অর্ধেক অন্য কাউকে দেবে না। তাই জেলেনস্কি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেন। তিনি বলেছেন যে তিনি এমন কিছু স্বাক্ষর করবেন না যা ইউক্রেনের পরবর্তী 10টি প্রজন্মের উপর বোঝা হয়ে দাঁড়াবে। প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প রেগে যান। তিনি প্রকাশ্যে জেলেনস্কিকে ডিক্টেটর বলে ডাকতে শুরু করেন। Dictator without elections. Zelensky better move fast or he's not going to have a country left. Got to move fast because তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে জেলেনস্কি দ্রুত কাজ করুক, নাহলে তার দেশ থাকবে না। এরপরেই জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে যান এবং খনিজ সম্পদ চুক্তি নিয়ে আলোচনা করেন। এটাই সেই 28শে ফেব্রুয়ারির বৈঠকটি। সবকিছু ক্যামেরার সামনে ছিল এবং সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। বৈঠকটি প্রথম আধা ঘন্টা ঠিকঠাক চলছিল, এরপর সিচুয়েশন বদলাতে শুরু করে। জেলেনস্কি বলছেন যে পুতিন যুদ্ধবিরতি 25 বার ভঙ্গ করেছেন। পুতিনকে বিশ্বাস করা যায় কিভাবে? যদি ইউক্রেন এখন লড়াই বন্ধ করে তাহলে সম্ভবত কয়েক বছরের মধ্যে রাশিয়া আবার আক্রমণ করবে। The ceasefire will not never work. Before my presidency, from the 2014, Putin broken 25 times his own signature. 25 times he broken ceasefire. ট্রাম্পের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তিনি শুধু বলেছিলেন যে পুতিন তার সাথে কোনো চুক্তি ভঙ্গ করেননি। But he never broke to me. He never broke. No, you. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলছিলেন যে শান্তির পথ ডিপ্লোমেসি এর মাধ্যমে বের হবে। The path to peace and the path to prosperity is maybe engaging in diplomacy. প্রতিক্রিয়ায় জেলেনস্কি সব ঘটনা গুনতে শুরু করেন, কখন কখন পুতিন এবং রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। But during 2014, nobody stopped him. He just occupied and took. He killed people, you know? এখানে একটি ঐতিহাসিক তথ্য উল্লেখ করা গুরুত্বপূর্ণ। একসময় বন্ধুরা, ইউক্রেন ছিল বিশ্বের 3য় বৃহত্তম পারমাণবিক শক্তি। তাদের কাছে অনেক পারমাণবিক অস্ত্র ছিল, কিন্তু 1994 সালে এটি একমাত্র দেশ যেটি স্বেচ্ছায় তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল। এটি 1994 সালের বুদাপেস্ট মেমোরেন্ডাম দ্বারা কার্যকর করা হয়েছিল, যাতে রাশিয়া, আমেরিকা এবং যুক্তরাজ্য স্বাক্ষর করেছিল। তারা স্বীকার করেছিল যে ইউক্রেন তার অস্ত্র ত্যাগ করছে, কিন্তু যদি কোনো দেশ ইউক্রেনের বিরুদ্ধে ঝামেলা করে তাহলে এই 3 দেশ ইউক্রেনকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। এটি পরিষ্কার যে এই চুক্তিটি আজ কোনো কাজে আসছে না, কারণ পুতিনের রাশিয়া নিজেই ইউক্রেনকে আক্রমণ করেছে আর আমেরিকা তাদের সাহায্য না করে পিছিয়ে যাচ্ছে। এই কারণেই জেলেনস্কি ভ্যান্সকে জিজ্ঞাসা করেছিলেন কোন ধরনের ডিপ্লোমেসি এর কথা বলছেন। What kind of diplomacy, JD, you are speaking about? What do you mean? এই মুহূর্তে জেডি ভ্যান্স রেগে যেতে শুরু করেন। জেলেনস্কি আমেরিকান মিডিয়ার সামনে প্রেসিডেন্টের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ করেন। Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. জেলেনস্কি বলেছেন যে যদি আমেরিকা পুতিনকে থামাতে না পারে তাহলে একদিন তাদেরকেও একই সমস্যার মুখোমুখি হতে হবে মনে হয়। এতে ট্রাম্প রেগে যান। ট্রাম্প তাকে বলেছেন যে আমেরিকার বিষয়ে চিন্তা না করতে, কারণ ইউক্রেন এখন ভয়াবহ অবস্থায় আছে এবং তিনি তার নাগরিকদের জীবন নিয়ে জুয়া খেলছেন এবং আমেরিকার প্রতি অসম্মান দেখাচ্ছেন। Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering all position these to questions. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. একটি বাচ্চার মতো জেডি ভ্যান্স জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন যে তিনি কখনো আমেরিকাকে ধন্যবাদ দিয়েছেন কিনা। Have you said thank you once? This A lot entire of meeting? times. No, in this Even entire meeting, today. have you said thank you? অথচ এই একই বৈঠকে জেলেনস্কি কমপক্ষে 10 বার তাদের ধন্যবাদ জানিয়েছিলেন। You don't have the cards right now. With us, you start having not playing cards. Right now, you I'm don't. very You're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives in of war. millions of people. You think- You're gambling with World War III. What do you think You're about- gambling with what do you World think War III. ট্রাম্প এবং ভ্যান্স তাকে হুমকি দেওয়ার পর্যায়ে নেমে আসেন। এই বৈঠকে একজন সাংবাদিক ট্রাম্পকে একটি প্রশ্ন করেছিলেন, যদি রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে কি হবে। ট্রাম্প এই প্রশ্নের একটি অর্থহীন উত্তর দেন। তিনি উল্টোপাল্টা বলতে শুরু করেন। Asking what if Russia breaks the ceasefire? What if anything? What if the bomb drops on your head right? তিনি উল্টে বলেন যে যদি মিডিয়ার মাথায় বোমা পড়ে তবে কি হবে। এই ধরনের অযৌক্তিক যুক্তি
টিভি শো যেমন রোডেক্স বা বিগ বসে দেখা যায়। কিন্তু এখানে আমরা আমেরিকার প্রেসিডেন্ট এমন ধরনের কথা বলছে, কি ধরনের মাজাক চলছে। যখন জেলেনস্কি শেষ পর্যন্ত উত্তর দিতে শুরু করেন, ট্রাম্প মিডিয়া কর্মীদের বাইরে বের করে দেন। কিছুক্ষণ পর জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয়। খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং সেফদের দ্বারা উভয় প্রেসিডেন্টের জন্য তৈরি করা খাবার পরেই থেকে যায়। বৈঠকের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া লেখেন যে জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত ছিলেন না এবং তিনি ওভাল অফিসে আমেরিকাকে অপমান করেছেন। যখন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসতে পারেন। প্রতিক্রিয়ায় জেলেনস্কি টুইট করেছেন, যেখানে তিনি আমেরিকাকে কয়েকবার ব্যঙ্গাত্মকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এরপর অনেক ইউরোপীয় নেতা জেলেনস্কির সমর্থনে টুইট করেছেন এবং জেলেনস্কি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সত্যি কথা হলো, জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের এগ্রেশন কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছিল। এই এগ্রেশন কেন শুরু হয়েছিল, কার আমলে কিভাবে শুরু হলো, তা আমরা পরের ভিডিওতে A to Z আলোচনা করব। তার সাথে সাথে শেষ অবধি জেলেনস্কি এর কি অবস্থা হলো, ট্রাম্প কি কি স্টেপ নিল, পুতিনের সাথে ট্রাম্প সত্যি কি মিলে রয়েছে, তা আলোচনা করব পার্ট 2 তে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।